আমাকে শাস্তি দেওয়ার জন্য সবসময় আমার হাজবেন্ড এই কাজটা করে থাকে। আজকে দেখেন কি করছে, এই যে একটা মানে এতগুলা ছোট মাছ একসাথে নিয়ে আসছে, যে এই ছোট মাছ একসাথে মানে একদিনে কাটা আর মানে আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করা মনে হয় বেশি সহজ এই এতগুলা ছোট মাছ একসাথে কাটার চাইতে। দেখেন আমি তো হচ্ছে ভিতরে ছিলাম, তো এখানে হচ্ছে মা মাছগুলো বের করতেছে। এখানে 1 কেজি ছোট চিংড়ি মাছ নিয়ে আসছে, 1 কেজি মলায়া মাছ নিয়ে আসছে, 1 কেজি কেসকি মাছ নিয়ে আসছে, তারপরে 1 কেজি ছোট বাইলা মাছ নিয়ে আসছে, তারপরে 1 কেজি ছোট পাঁচমিশালি মাছ নিয়ে আসছে, এখানে আবার শিং মাছ নিয়ে আসছে, আবার পাঙ্গাস মাছ নিয়ে আসছে। তো বড় মাছটা যে নিয়ে আসছে সেটা কাটায়ও নিয়ে আসে নাই। তো আমি বললাম যে এত বড় একটা পাঙ্গাস মাছ আনছো, তো এটাকে কাটিয়ে আনো নাই কেন? তো বললো কেটে আনলে তো আর বুঝতে পারতো না যে কত বড় মাছ, কত কিরকম মাছ আনছি, কত বড় মাছ। তো আমি বললাম তো তুমি তো এটা হচ্ছে এটা ভিডিও করে বা একটা ছবি তুলে নিয়ে আসতে পারতো, তাহলে দেখতাম। আর তুমি মুখ দিয়ে বললে কি আমি বিশ্বাস করতাম না যে বড় মাছ? আর বড় মাছ তো দেখলেই বোঝা যায়। তো এখানে দেখেন আমি মলায়া মাছগুলো বের করে নিতেছি, একদম নরম হয়ে গেছে। তো এখন আমি মলায়া মাছই কাটবো, না এখন আমি ছোট বাইলা মাছই কাটবো, না এখন আমি পাঁচমিশালি মাছই কাটবো, বা এই কেসকি মাছ, চিংড়ি মাছ বা পাঙ্গাস মাছ এগুলোই ব্যবস্থা করব বা অভিত করব, কোনটা রেখে কোনটা করব মাথার মধ্যে একদম আগুন ধরে গেছে। আমি আবার ওই রকম ভালো মাছ কাটতে পারি না। আর এদিকে যে মা যে মাছ কাটবে সেও তো কাটতে পারবে না, কারণ তার তো এক চোখ হচ্ছে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তারপর আরেক চোখেও হচ্ছে ঠিক মতন দেখে না, আবার হচ্ছে হাতের মধ্যে ব্যথা পাইছে। তো এখন আমি কি রেখে কি করব? এই জন্যই বললাম যে আমার হাজবেন্ড সবসময় আমাকে শাস্তি দেওয়ার জন্য এটা করে থাকে। তো ও যদি হচ্ছে আমাকে শাস্তি না দেওয়ার জন্য, মানে শাস্তি দেওয়ার জন্যই হচ্ছে এতগুলা মাছ একসাথে নিয়ে আসছে। শাস্তি যদি দেওয়ার ইচ্ছা না থাকতো তাহলে কোনো হাজবেন্ড এতগুলা মাছ একসাথে তার ওয়াইফের জন্য এনে দেয় না। এখন আমি কার কাছে যাব, কাকে বলবো যে আমাকে কয়টা মাছ কেটে দিয়ে যান? কে আসবে? কেউ আসবে না। তো কার ঠেকা পড়ছে বলেন? তো এই তো এখন আমি কি করবো? নন্না নাশো নাই, জাল জ্বালাতিও নাই যে লগে বইয়া কাটতে দিব কম। এখন একলাই হরি বউয়ের এই মাছগুলা কাটতে হইব। তো এখানে হইতেছে আমি সবগুলা মাছ বের করে করে দেখতেছিলাম। আসলে আমার হাজবেন্ডের ছোট মাছ অনেক বেশি পছন্দ, এই জন্য হচ্ছে ও নিয়ে আসে, আর আড়ত থেকে নিয়ে আসছে। আর আড়ত থেকে তো হচ্ছে এত অল্প মাছ আনা যায় না, তো অল্প একদম কম আনলেও হচ্ছে 1 কেজি আনতে হয়। আর ছোট মাছ 1 কেজি কেটে ধোয়ার পরে না, কাটার পর ধোয়ার পর রান্না করার পরে না কমে যায়, কিন্তু কাটার আগে তো অনেকগুলা থাকে হিউজ পরিমাণে। আর বেলে মাছ একদম নরম মাছ, সেটা তো আপনারা জানেন। বেলে মাছ আর ইলিশ মাছ এগুলো হচ্ছে একদম নরম মাছ, এগুলো হচ্ছে সাথে সাথে কেটে ফেলতে হয়। তো এখানে হচ্ছে পাঁচমিশালি মাছগুলা অনেক সুন্দর ছিল, আমি বলতেছিলাম যে ওইগুলাই আনতা। তো পাঁচমিশালি মাছগুলার মধ্যে বড় বড় ভাইলা ছিল, তারপর হচ্ছে বাইম ছিল, তারা বাইম ছিল, ট্যাংরা ছিল, তারপরে যে গুচি মাছ, কি বলে এটাকে, আমরা বলি হচ্ছে গুতুম মাছ, অনেকে বলে গুচি মাছ। এই যে যে মাছটা আমি হাতে ধরছি এটা হচ্ছে তারা বাইম। এই তারা বাইম খেতে কিন্তু অনেক টেস্ট। অনেকেই হচ্ছে বাইম গুতুম মাছ খেতে পারে না, তো কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে। এক সময় হচ্ছে মানে বাইম মাছ দেখলে মনে হতো সাপ, তো ছোটবেলায় আর কি খুব ভয় পেতাম। আর এই যে পাঙাশ মাছটা আনছে দেখেন কত সুন্দর ফকফকা পরিষ্কার সাদা আর কি, কিনার দিয়ে শুধু শুধু একটু হচ্ছে কালো। তো হচ্ছে মাছটা কিনছে মতন হচ্ছে একদম হচ্ছে জেতা ছিল আর কি। আজকে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে এত বেশি বাধার সম্মুখীন হইতাছি তো যা বলার বাহিরে। তো এদিকে পাঙাশ মাছটা নিয়ে হচ্ছে আমি কতক্ষণ চেষ্টা করছি, কিন্তু বড় কাঁটাটা হচ্ছে মাথার দিকে যে ঘাড়ের কাঁটাটা থাকে ওটা হচ্ছে আলাদা করতে পারতেছিলাম না। তারপর হচ্ছে মা নিয়ে নিছে, উনি তো ছোট মাছ চোখে দেখে না। তো ছোট মাছ হচ্ছে বেলে মাছগুলা যে 1 কেজি ছোট মাছ ওইগুলো হচ্ছে আমি কাটছি। তারপর হচ্ছে যে মলায়া মাছগুলো আসছিল ওই মলায়া মাছগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিছি, কারণ এগুলো কাটতে কাটতেই তো অনেক সময় পার হয়ে যাবে। তো এগুলো কাটা শেষ হওয়ার পর মলায়া মাছগুলো বের করে কেটে নিব। আর এই 2-2.5 ঘন্টায় কিন্তু আর বরফ হয়ে যাবে না, একটু ঠান্ডা হবে যাতে একদম গলে না যায়, এই জন্য হচ্ছে এই ব্যবস্থা। তো মা হচ্ছে এই মাছ পাঙাশ মাছটা কেটে নিতেছে আর আমি হচ্ছে বাইলা মাছ কেটে নিতেছি। তো মাছটা এত পিচ্ছিল ছিল, তো উনি হচ্ছে খালি হাতে ধরতে পারতেছিল না, এই জন্য হচ্ছে হাতের মধ্যে ছাই ভরিয়ে নিছে। তো তারপর হচ্ছে এই পাঙাশ মাছ ধুইতে আমার প্রায় 1 ঘন্টার মতন সময় লাগছে। তো পাঙাশ মাছের গোস্তের হচ্ছে রোয়ায় রোয়ায় ছাই ভরে গিয়েছিল। তারপর হচ্ছে প্রতিটা পিস হাত দিয়ে ঘষে ঘষে, নখ দিয়ে ঘষে ঘষে হচ্ছে তুলতে হয়েছে, পরিষ্কার করতে হয়েছে। আর মাছ কিন্তু যত ধোয়া হয় ততই বেশি মজা হয়। আর ওই দিনকে কিন্তু আমাদের এই মাছ টাছ কাটতে কাটতে হচ্ছে 3টা 3:30 বেজে গিয়েছিল। তারপর হচ্ছে ওই দিন রান্না বান্না করে খেতে খেতে হচ্ছে একদম মাগরিবের আগ দিয়ে খেয়েছি।
তো অনেক দেরি হয়ে গিয়েছিল। তো মা হচ্ছে সকালবেলা শাপলা কেটে রাখছিল, শাপলা দিয়ে হচ্ছে ওই দিনকে চিংড়ি মাছ রান্না করছিলাম, আরেকটা জানি কি রান্না করছিলাম আর কি। তো আর আজকে যে ভিডিওটা, এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পরের দিন সকালের। ওই দিন মাছ টাছ কেটে তারপর হচ্ছে যে আবার রান্নার ভিডিও করব, এটা কিন্তু একদম অসম্ভব হয়ে গেছিল। কারণ মাছ করতে করতেই হচ্ছে পিঠ, ঘাড় আর কোমর ব্যথা উঠে গিয়েছিল। বললাম না যে আমি খুব দ্রুত মাছ কাটতে পারি না, অনেকেই অনেক দ্রুত মাছ কাটতে পারে, তো আমি হচ্ছে একদমই মাছ কাটতে পারি না। এই জন্যই হচ্ছে আমাদের সময় বেশি লাগছে। আর এত ছোট মাছ কাটতে তো একটু সময় লাগবেই। আর আড়ত থেকে আসতে আসতে কিন্তু ওর 10টা বেজে গিয়েছিল। 10টা বাজে আসার পর নাস্তা টাস্তা খাওয়াইয়া তারপর হচ্ছে অন্য কাজও তো থাকে, ওইগুলো সেরে হচ্ছে মাছ কাটতে বসেছিলাম 10:30টার দিকে। তো মাছ কাটা শেষ হয়েছে 3টার দিকে। তারপরে এই মাছগুলা ধোয়া, এই চিংড়ি মাছের মধ্যে, তারপর হচ্ছে কাচকি মাছের মধ্যে তো জানেন নদীর মাছ অনেক শোভা থাকে, তারপর শামুক থাকে, কাঁকড়া থাকে, এগুলা বাঁচতে বাঁচতে হচ্ছে অনেক সময় লেগে গিয়েছিল। তো এটা হচ্ছে পরের দিনের দৃশ্য। এখনো পর্যন্ত কিন্তু আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আপনারা কারা কারা আমার সঙ্গে আছেন এখনো পর্যন্ত আমি কিন্তু জানি না, তবে জানতে পারবো আপনাদের কমেন্টের মাঝখানে, কমেন্টের মধ্যে দিয়ে। তো আপনারা কিন্তু জানিয়ে যাবেন যে আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার কোন প্রিয় আপুদের হাজবেন্ডরা এরকম করে, একদম না বলে করে হচ্ছে ছোট মাছ অনেকগুলো একসাথে নিয়ে চলে আসে, তো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। তো এখানে হচ্ছে আমি যে সবজিগুলো কেটে নিছি ওইগুলোর খোসা হচ্ছে ফেলে দিয়ে আসতেছি। আর বাহিরে দেখেন কি সুন্দর হচ্ছে মানে রোদও আছে, তারপর আবার বাতাসও আছে, পেঁপে টেপে গাছগুলো একদম বাতাসে হেলতেছে। তো এই বাতাসের সুন্দর দৃশ্যটা হচ্ছে আপনাদের জন্য রেকর্ড করলাম। আর এখানে হচ্ছে আমি কচু কাটছিলাম আর হচ্ছে ধুন্দুল কেটে নিছি। আর হচ্ছে আমি কচু শাকগুলাও সকালবেলা কাটছিলাম। তো কচু শাকগুলা হচ্ছে আমি সিদ্ধ বসায় দিয়ে আসছি। তো কিছু কচু থাকে যে একদম শাকটা গলে যায়, আর কিছু কচু থাকে যে একদম শক্ত শক্ত থাকে। তো ওই তো আমি আবার চিংড়ি মাছগুলো বেছে নিছিলাম, চিংড়ি মাছের যে জোগাগুলা থাকে ওইগুলা হচ্ছে বেটে নিছিলাম। তো পাটা পোতা এগুলা হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে হচ্ছে ধুন্দুল ধুয়ে নিতেছি, আর হচ্ছে কচু কেটে নিছি। কচু দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। এই যে এই রান্না বান্নার দৃশ্য, তারপর মাছ আনার ভিউ, এগুলা কিন্তু হচ্ছে দেশের মধ্যে যে কারফিউ দিল, এই কারফিউর আগে হচ্ছে ভিডিও করা। আমি কিন্তু এর কারফিউর মধ্যে হচ্ছে আর কোনো ভিডিওই করি নাই। আর এখন হচ্ছে কচুগুলাও ভাপ দিয়ে নিব, সবকিছু হচ্ছে ভালো করে ধুয়ে নিছি। আর এই মাছগুলা হচ্ছে 2 সপ্তাহ আগে আনছিল আপনাদের ভাইয়া, হচ্ছে বেতন পাওয়ার পরেই হচ্ছে মাছগুলা নিয়ে আসছিল। আর কারফিউ যেদিন দিল তার 1 দিন না 2 দিন আগে বুঝি গিয়ে হচ্ছে মাছগুলো আনছিল। তো আমার ঠিক মনেও নাই। তো এই তো এখন হচ্ছে আমি রান্না বান্না করে নিতেছি। গেল কয়েকটা দিন হচ্ছে আমি কোনো ভিডিও করি নাই, ওই যে আগের ভিডিওগুলাই হচ্ছে এখন শেয়ার করতেছি। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা, এই যে ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়, পরিশ্রম হয়, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন। দেখেন অনেকগুলা দিন ধরে হচ্ছে চেষ্টা করে যাচ্ছি, আপনারা একটু সাপোর্ট করলে আমার জন্য অনেক হেল্প হবে, অনেক উপকার হবে। প্লিজ একটু সাপোর্ট করবেন। আমি কিন্তু আমার অনেক ভিউয়ার্স আপুদের হচ্ছে ভিডিও সব সময় দেখার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে ভিডিও দেখি, কমেন্টও করি, আবার অনেক সময় দেখা যায় যে কমেন্ট করতে পারি না, আবার অনেক সময় দেখা যায় যে পুরো ভিডিওটা দেখে শেষ করতে পারি না, হয়তো বা অর্ধেক দেখেছি, তারপরে হয়তো দেখা যায় যে আবার 1 দিন 2 দিন পরে গিয়ে হচ্ছে বাকিটা দেখেছি। তো এখানে হচ্ছে আমি কচুগুলো ভাজি করে নিতেছি। প্রথমে হচ্ছে পাঙ্গাস মাছ হচ্ছে ভেজে নামিয়ে রাখছি, তারপর হচ্ছে কচুগুলো হলুদ আর লবণ দিয়ে হচ্ছে মেখে ভাজি করে নিলাম। তো কচুগুলোকে ভাপ দিয়ে রাখছিলাম। তো এখানে হচ্ছে আমি কচুগুলো ভেজে নিছি। এখন হচ্ছে যে মাছ ভাজা আর কচু ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল, ওই তেলটা দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া কম দিছি আর লবণও কম দিছি, যেহেতু মাছ ভাজার মধ্যে কচু ভাজার মধ্যে দিছি, এই জন্য হচ্ছে কম দিয়ে দিছি। তো আজকের মাছগুলা কেমন হয়েছে তো কমেন্ট করে কিন্তু জানাবেন। বাইলা মাছ, তারপর হচ্ছে বাইম, গুতুম, চিংড়ি, এগুলা। তো এখন কিন্তু মাছের প্রচুর দাম। তো এখানে হচ্ছে আমি কচুগুলো দিয়ে দিছি। তো ঝোল দিয়ে দিছিলাম, মশলাগুলো কষানোর পর ঝোল দিয়ে দিছি। আর ঝোলটা যখন ভালো করে ফুটে গেছে তখন উপর দিয়ে ভাজা কচুগুলা দিয়ে দিছি। আর কচুগুলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর উপর দিয়ে মাছগুলা দিয়ে দিছি। তো ধনিয়া পাতা ছিল না, তাই দিতে
দিতে পারলাম না। এখন তবুও একটু ধনিয়া পাতা ছাড়া তরকারি খাওয়া যাবে। আর কিছুদিন পর যখন একটা শীতের আগাম সবজি টবজি নামবে, ফুলকপি, বাঁধাকপি, গাজর আর টমেটো, তখন কিন্তু ধনিয়া পাতা ছাড়া খেতে একদমই ভালো লাগবে না। তো ওই তো প্রথমে যে কচু শাকগুলোকে সিদ্ধ করে রাখছিলাম, সেই শাকগুলোই হচ্ছে এখন বসিয়ে দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুনের বাটা, একটু পানি দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে তারপর শাকগুলা দিয়ে দিব। আর শাকগুলা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে হচ্ছে রান্না করে নিব। কচু শাক আমার অনেক প্রিয়। আর তারপর কিন্তু রান্না করব ধুন্দুলের তরকারি। তো একটার পর একটা করেই যাচ্ছি, কাজ তো শেষই হয় না সংসারের। তো আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আমি এত কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করি, তৈরি করি। তো প্লিজ একটা কমেন্ট করে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যদি আমার ভিডিও, কথা বা কোনো কাজ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আজকের এই 3টা পদ তরকারি রান্নার চাইতে হচ্ছে সবচেয়ে বেশি মজা হয়েছিল এই কচু শাকটা। অসম্ভব হচ্ছে মজা হয়েছিল। কচুটা হচ্ছে আনছিলাম না, আনার পর হচ্ছে বেশ কয়েকদিন, 3-4 দিন হচ্ছে রেখে দিছিলাম। কচু তো আর মাছ ছাড়া খাওয়া যায় না। তো মাছ একদম ছিল না ঘরে, তো এই জন্য হচ্ছে মাছের অপেক্ষা করতে করতে কচু শাক দেখা যাচ্ছে যে একদম ফোটা হয়ে কমে গেছে আর কি। তো এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারিটা রান্না করে নিলাম। পেঁয়াজ কুচি, তারপর সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিছি। আদা রসুন দেওয়া যাবে না এই তরকারিতে, তাহলে একটা বাজে লাগবে আর কি খেতে। সবকিছু তো আর আদা রসুন খাটে না। তো ধুন্দুলের তরকারিটা খুব সুন্দর করে রান্না করে নিতেছি। মনে হয় যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিছিলাম। চিংড়ি মাছের যে জোগাগুলো বেটে নিছিলাম ওইগুলোর সাথে একটু পানি দিয়ে গুলিয়ে হচ্ছে কষানোর মধ্যে দিছিলাম। তাতেই দেখেন পুরা কড়াইটা ভরে পানি উঠছে। এই পানি কতদিনে শুকাবে তো আল্লাহই জানে। তো এই ধুন্দুল তরকারি রান্না করতে প্রচুর সময় লাগে আর কি, আমাদের গাছের ধুন্দুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।